নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি ইস্টবেঙ্গলকে নিয়ে আলোচনা শুরু করা যায়, তো এই মৌসুমের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচগুলো থেকে জয় পেতেই হবে যদি এই মৌসুমের টপ সিক্সে তাদের জায়গাটা পাকা করতে হয়। সেক্ষেত্রে এই মৌসুমের বাকি ম্যাচগুলো কিন্তু ইস্টবেঙ্গল দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। তবে আবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন তাদের কিন্তু বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পরবর্তী ম্যাচগুলো থেকে সম্পূর্ণ পয়েন্ট অর্জন করার জন্য। কারণ ইস্টবেঙ্গলের দুই বিদেশি ডিফেন্ডার হেক্টর রুস্ত এবং হিজাজি মাহের তারা দুজনেই কিন্তু প্রতি ম্যাচেই বেশ কিছু মারাত্মক ভুল করে বসছে, আর যার খেসারত কিন্তু গুনতে হচ্ছে ইস্টবেঙ্গল দলকে। আর এই কারণেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দলের ডিফেন্স লাইনকে শক্তপোক্ত করার জন্য তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে কাজ করা শুরু করে দিয়েছে। তো যেমনটা খবর, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের দুই বিদেশি ডিফেন্ডারের মধ্যে একজন বিদেশি ডিফেন্ডারকে বিদায় জানিয়ে নতুন এক বিদেশি ডিফেন্ডার দলে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে, এবং ইতিমধ্যেই একাধিক বিদেশি ডিফেন্ডারের এজেন্টের সাথেও কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। এবং সেই সমস্ত স্কাউটিং করা ডিফেন্ডারদের মধ্যে যে ডিফেন্ডারের প্রোফাইল কোচ অস্কার বুরজনের পছন্দ মতন হবে, সেই ডিফেন্ডারের সাথেই চূড়ান্ত পর্যায়ে কথাবার্তা চালাবে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চাইছে যত দ্রুত সম্ভব নতুন ডিফেন্ডারকে চূড়ান্ত করে এই জানুয়ারি মাসের মধ্যেই তাকে দলে নিয়ে আসতে। তবে এবার প্রশ্ন হচ্ছে, হেক্টর রুস্তে নাকি হিজাজি মাহের, কার পরিবর্তে নতুন বিদেশি নিয়ে আসার চেষ্টায় রয়েছে ইস্টবেঙ্গল? তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, হিজাজি মাহের সাথে ইস্টবেঙ্গলের চুক্তি কিন্তু রয়েছে 2026 সাল পর্যন্ত। তবে হেক্টর রুস্তের সাথে এই মে মাস পর্যন্তই চুক্তি রয়েছে ইস্টবেঙ্গল দলের। সেক্ষেত্রে হিজাজি মাহেরের থেকে হেক্টর রুস্তেকে ছাঁটাই করা কিন্তু সুবিধা হবে লাল হলুদ ম্যানেজমেন্টের কাছে। সেক্ষেত্রে খুব সম্ভবত হেক্টর রুস্তের পরিবর্তেই নতুন বিদেশি ডিফেন্ডার কিন্তু চূড়ান্ত করার পথে রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এর পাশাপাশি আরও যেমনটা খবর, শুধুমাত্র এই মরশুমেই নয়, আগামী মরশুমের জন্যও কিন্তু ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে নতুন মরশুমের পরিকল্পনার ক্ষেত্রে প্লেয়ারদের ইনকামিং ও আউটগোয়িংয়ের পাশাপাশি সবথেকে বড় প্রাধান্য হচ্ছে নতুন মরশুমে কে কোচ হবেন। তো এই বিষয়ে যেমনটা আপডেট, কোচ অস্কার বুরজনের ওপরই কিন্তু আগামী মরশুমেও আস্থা রাখতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কারণ কোচ অস্কার বুরজন ইস্টবেঙ্গল দলে যোগ দেওয়ার পর ইস্টবেঙ্গল দলের পারফরমেন্স কিন্তু অনেকখানি উন্নতি লক্ষ্য করা গেছে। আর সেই কারণেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু কোচ অস্কার বুরজনকেই কেন্দ্র করে আগামী মৌসুমে দল গোছানোর পরিকল্পনায় রয়েছে। এবং যেমনটা খবর, ইস্টবেঙ্গলের বর্তমান দল থেকে একাধিক ভারতীয় এবং একাধিক বিদেশি প্লেয়ার কিন্তু বিদায় ঘটতে পারে, এবং কোচ অস্কার বুরজনের পছন্দ করা প্লেয়ারের কিন্তু আগমন আমরা দেখতে পেতে চলেছি আসন্ন মৌসুমে ইস্টবেঙ্গল দলে। তবে এর মাঝেই সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, যদি আনোয়ারের কেসে ইস্টবেঙ্গল দল তারা ট্রান্সফার ব্যান খায়, তাহলে কিন্তু আগামী মৌসুমে ইস্টবেঙ্গল তারা কিন্তু আর নতুন প্লেয়ার দলে চূড়ান্ত করতে পারবে না। সেক্ষেত্রে আনোয়ার আলীর কেসের ওপর কিন্তু অনেকখানি নির্ভর করে আছে আগামী মৌসুমে ইস্টবেঙ্গলের দল গঠন। তবে আবার আনোয়ার আলী ও ইস্টবেঙ্গলের মাথার ওপর রয়েছে কিন্তু স্কুটারের হাত। সেক্ষেত্রে স্কুটার সে কিন্তু কোনো না কোনো উপায়ে এই কেসটা আরও দীর্ঘমেয়াদী করতে চাইবে। তো যাক, এবার পরবর্তী আপডেটটা নিয়ে আলোচনা করা যাক। তো তোমরা জানো, বিগত বেশ কয়েক মরশুম ধরে আইএসএলের রেফারির মান কিন্তু অতি জঘন্য থেকে জঘন্যতম আমরা হতে দেখেছি। আর রেফারির এইরকম জঘন্য পারফরমেন্সের কারণে গত কয়েকদিন আগে পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারা এফএসডিএল ও এআইএফএফকে তারা জানায় আইএসএলের রেফারির মান উন্নত অথবা ভার সিস্টেম যেন দ্রুত আনা হয় আইএসএলে, নাহলে তারা কিন্তু আইএসএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হবে। আর এই বিষয় নিয়েই গতকাল এফএসডিএল, এআইএফএফ এবং এআইএফএফের চিফ রেফারিং অফিসার তথা ট্রেভর কেটেলের মধ্যে ভার্চুয়াল একটা মিটিং হয়, এবং ওই বৈঠকেই গত 11 তারিখের হয়ে যাওয়া ডার্বি ম্যাচের আপুইয়ার হ্যান্ডবলের ঘটনা নিয়েও কিন্তু তারা আলোচনা করে। এবং এই বিষয়ে ট্রেভর বলেন, আপুইয়ার ওই ঘটনাটা হ্যান্ডবল ছিল না, কারণ আপুইয়ার হাত তখন কিন্তু ইচ্ছাকৃতভাবে বলে লাগেনি। এর পাশাপাশি তিনি আরও বলেন, হ্যান্ডবলের বিষয় নিয়ে অনেকের মনেই কিন্তু ভুল সিদ্ধান্ত রয়েছে, এবং ডার্বি ম্যাচে যখন আপুইয়ার হাতে বল লাগে তখন কিন্তু আপুইয়ার হাতটা কোনোভাবেই মুভমেন্ট হয়নি। সেক্ষেত্রে অধীনের ম্যাচ রেফারি ভেঙ্কটেশ যথেষ্ট সঠিক সিদ্ধান্তই কিন্তু নিয়েছিলেন, এবং এই সমস্ত সিদ্ধান্তগুলি কিন্তু খুব সাবধানতার সাথে নিতে হয়। এর পাশাপাশি ট্রেভর আরও বলেন, আমরা 5 জনের একটা টিম বানিয়ে ওই ঘটনার ফুটেজ কিন্তু খতিয়ে দেখেছি, এবং আমার টিমের প্রতিটা মেম্বারই কিন্তু একটাই সিদ্ধান্ত জানিয়েছিলেন, ওটা হ্যান্ডবল নয়। সেক্ষেত্রে অধীনের ম্যাচ রেফারি কিন্তু ন্যায্য সিদ্ধান্তটাই নিয়েছে।
তো ডার্বি ম্যাচের ওই হ্যান্ডবলের ঘটনাটা ইতিমধ্যেই কিন্তু ভারতীয় ফুটবলে বেশ শোরগোল ফেলে দিয়েছে। তবে এবার কিন্তু ওই ঘটনার বিষয় নিয়ে মুখ খুললেন মোহনবাগানের আই লিগ জয়ী কোচ কিবো ভিকুনা। তো কিবো ভিকুনা বলেন 25শে জানুয়ারি আই লিগ 2-এ ডায়মন্ড হারবার অভিযান শুরু করছে, যার কারণে বর্তমানে আমার যাবতীয় ফোকাস ওই দিকেই থাকার কারণে আমি ডার্বি ম্যাচের লাইভ দেখার সুযোগ পাইনি। তবে পরবর্তীতে আমি ডার্বি ম্যাচের হাইলাইটটা দেখেছি। এরপর আপুইয়ার হ্যান্ডবলের বিষয় নিয়ে তিনি মন্তব্য করেন প্রায় প্রতিটা ম্যাচেই আইএসএলের দলগুলো রেফারির সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করছে। রেফারিদের ভুল সিদ্ধান্তে যখন কোনো দল সুবিধা পায় তখন কিন্তু তারা এই নিয়ে মুখ খোলে না, কিন্তু যখন তাদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায় তখনই কিন্তু তারা প্রতিবাদ করা শুরু করে। তারাও যে কোনো সময় রেফারির ভুল সিদ্ধান্তে লাভবান হয়েছিল তখন তারা সেটা ভুলে যায়। আর আমার মতে রেফারিদের দিকে মনোযোগ কম দিয়ে দলের প্রতি ফোকাস রাখাটা উচিত, তাতে দলের পারফরমেন্স কিন্তু আরও ভালো হবে। তো কোচ কিবো ভিকুনার কথাগুলো যে ইস্টবেঙ্গলকে ইঙ্গিত করে তিনি বলেছেন সেটা কিন্তু স্পষ্ট, কারণ আইএসএলের প্রথম ডার্বি ম্যাচে আনোয়ার আলী যখন গ্রেগ স্টুয়ার্টকে বক্সের মধ্যে ফাউল করে তখন কিন্তু সেটা ন্যায্য পেনাল্টি ছিল, কিন্তু তখন কিন্তু ম্যাচ রেফারি সেটাকে পেনাল্টি দেয়নি। তবে তখন কিন্তু কোনো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা ইস্টবেঙ্গল সমর্থকদের মুখ থেকে শোনা যায়নি যে ওই ঘটনাটাকে পেনাল্টি দেওয়া উচিত ছিল, কিন্তু যখনই তাদের মনে হয়েছে একটা ঘটনা তাদের বিরুদ্ধে গেছে তখনই কিন্তু তারা প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। কিন্তু গতকাল ট্রেভর কেটেল তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছে ওটা হ্যান্ডবল ছিল না। সেক্ষেত্রে ট্রেভর কেটেলের পাশাপাশি আমারও একটাই মতামত, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ও তাদের সমর্থকদের উচিত দলের প্লেয়ারদের দিকে খেয়াল রাখা, কারণ কোনো দলের পারফরমেন্স ভালো হলে তারা কিন্তু রেফারির সিদ্ধান্তের ওপর নির্ভর করে তারা মাঠে নামবে না, তখন কিন্তু দলের প্লেয়াররা নিজেদের পারফরমেন্সের জেরে তারা কিন্তু ম্যাচ বের করে নিয়ে যাবে। আজ ইস্টবেঙ্গল দলের মার্কেট ভ্যালু 37 কোটি টাকা, অপরদিক দিয়ে জামশেদপুর এফসির মার্কেট ভ্যালু 26 কোটি টাকা, প্রায় 10 কোটি টাকার কাছাকাছি কম বেশি। এবং ইস্টবেঙ্গলের স্কোয়াডও কিন্তু যথেষ্ট ভালো জামশেদপুর এফসির থেকে, কিন্তু জামশেদপুর এফসি দলের প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স করে তারা কিন্তু ইতিমধ্যেই পয়েন্টস টেবিলের 3য় স্থানে রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল তারা এই মুহূর্তে অজুহাত খুঁজে খুঁজে তারা পয়েন্টস টেবিলের 11 নম্বর স্থানে রয়েছে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গল কোচ যদি নিজেদের দলকে নিয়ে বেশি ভাবে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দল তারাও পয়েন্টস টেবিলের উপরে থাকবে। আর প্রতি মরশুমেই যদি তারা এই রেফারিংয়ের ওপরই বেশি মনোযোগ করে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে প্রতিটা মরশুমেই এই একই রকমের পরিস্থিতির শিকার হতে হবে। তবে তোমরা বলতে পারো ইস্টবেঙ্গল দলের 2 গুরুত্বপূর্ণ বিদেশি তারা নেই, যেখানে জামশেদপুর এফসি দলের সব প্লেয়ার অ্যাভেলেবেল রয়েছে। তো এই বিষয়ে তোমাদের বলি, যখন সাউল ক্রেসপো এবং মাদি থালাল তারা উপস্থিত ছিল তখনই বা কি আহামরি পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি ইস্টবেঙ্গলের কাছ থেকে। জামশেদপুর এফসির কাছে গত মরশুমের সেরা বিদেশি মিডফিল্ডার মাদি থালাল এবং গত মরশুমের টপ গোল স্কোরার ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস ছাড়াই তারা কিন্তু পয়েন্টস টেবিলের 3য় স্থানে রয়েছে। অপরদিক দিয়ে ইস্টবেঙ্গলের কাছে জামশেদপুর এফসির থেকেও বেটার স্কোয়াড থাকার পরেও তারা কিন্তু 11 নম্বর স্থানে রয়েছে। সেক্ষেত্রে সবশেষে একটাই কথা বলবো, কে কী করছে বা কোন দল কী করছে সেই দিকে না ধ্যান দিয়ে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ও ইস্টবেঙ্গল কোচেদের উচিত দলের পারফরমেন্সের ওপর যাবতীয় ফোকাস রাখা। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে এফসি গোয়া দলের হেড কোচ তথা আমাদের জাতীয় দলের হেড কোচ মানালো মার্কোয়েজ রোকার মোহনবাগান সম্পর্কে করা মন্তব্য নিয়ে। তো কোচ মানালো মার্কোয়েজ রোকা তিনি মোহনবাগান সম্পর্কে বলেন, মোহনবাগান তারা এই মৌসুমে লিগ শিট জয়ের জন্য সবচেয়ে বড় ফেভারিট। এর পাশাপাশি তিনি আরও বলেন, মোহনবাগান কোচ হোসে মলিনা দলের ড্রেসিং রুমকে যেভাবে সামলাচ্ছে তাতে তাকে বাহবা দিতেই হবে, কারণ এই রকম তারকাখচিত দলের ড্রেসিং রুম সামলানো কিন্তু যথেষ্ট কঠিন কাজ, আর মলিনা কিন্তু এই কাজটা যথেষ্ট ভালোভাবেই করছে। তো মোহনবাগান সম্পর্কে এইরকমই মন্তব্য কিন্তু করেছেন এফসি গোয়া দল এবং আমাদের জাতীয় দলের হেড কোচ মানালো মার্কোয়েজ রোকা। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে নিয়ে। তো আশা করি তোমাদের সকলেরই মনে আছে মোহনবাগানের জুনিয়র দলের প্লেয়ার বিজেশ গিরির কথা, যে বিজেশ গিরি গত মরশুমে কলকাতা লিগে মোহনবাগানের হয়ে বেশ কিছু দুর্দান্ত মানের গোল করেছিল। তো সেই ব্রিজেশ গিরি সে কিন্তু এবার মোহনবাগান দল থেকে বিদায় নিয়েছে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, এবং মোহনবাগান দল ছেড়ে ব্রিজেশ গিরি সে যোগ দিয়েছে আই লিগের 2য় ডিভিশনের দল বেঙ্গালুরু ইউনাইটেড দলে। তো ব্রিজেশের ভবিষ্যতের জন্য আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকবে। তো যে একেবারে নেক্সট আপডেটটা বেরিয়ে এসছে 31 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার তথা মোহনবাগানের ঘরের ছেলে প্রীতম কোটালকে নিয়ে। তো এই প্রীতম কোটাল সে কিন্তু বর্তমানে খেলছে কেরালা ব্লাস্টার এফসি দলে। তবে প্রীতম কোটালকে এই সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে দলে নেওয়ার জন্য কিন্তু প্রবলভাবে চেষ্টা চালিয়েছিল, এবং একসময় এমনটাও আপডেট উঠে এসেছিল প্রীতম কোটাল মোহনবাগান দলে যোগ দিতে চলেছে। তবে শেষ মুহূর্তে গিয়ে যে কোনো কারণবশত তার ডিলটা কিন্তু ভেস্তে যায় মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে। তবে আসন্ন মরশুমে প্রীতম কোটাল খুব সম্ভবত যোগ দিতে চলেছে মোহনবাগান দলে,
আর তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছে কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট। তো তোমাদের জানিয়েছিলাম 3 মরশুমের চুক্তিতে ওড়িশা এফসি দল থেকে কেরালা ব্লাস্ট এফসি দলে যোগ দিতে চলেছে 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার অময় রানাওয়াডে। সেক্ষেত্রে কেরালা ব্লাস্ট এফসি তারা যে প্রীতম কোটালকে অফলোড করার পরিকল্পনা করে ফেলেছে সেটা কিন্তু একেবারেই নিশ্চিত। সেক্ষেত্রে কেরালা ব্লাস্ট এফসি ছেড়ে দিয়ে প্রীতম কোটাল কিন্তু আসন্ন মরশুমে মোহনবাগান দলে যোগ দিতে চলেছে, এটা কিন্তু প্রায় 60% কনফার্ম। আর প্রীতম কোটাল সে মোহনবাগান দলে যোগ দিলে কোচ মলিনার কাছে যে বড় সুবিধাটা হবে সেটা হচ্ছে প্রীতম কোটাল সে দলের সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি আশিস রায়ের উপযুক্ত ব্যাকআপ হিসাবেও কিন্তু খেলতে পারবে। তবে তোমাদের জানিয়ে রাখি, প্রীতম কোটালের পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু একজন তরুণ ভারতীয় ডিফেন্ডারের সাথেও কথাবার্তা চালাচ্ছে। সেক্ষেত্রে যদি সেই প্লেয়ারটা মোহনবাগানে মুভ করতে রাজি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্রীতম কোটালের ডিলটাতে নাও এগোতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু যদি সেই প্লেয়ারটা মোহনবাগানে আসতে রাজি না হয়, তাহলে কিন্তু আসন্ন মরশুমে প্রীতম কোটাল মোহনবাগান জার্সি পরেই মাঠে নামতে চলেছে, এটা কিন্তু তোমরা ধরে নিতেই পারো। তো বন্ধুরা, প্রীতম কোটাল আবারও মোহনবাগানে ফিরে আসলে তোমরা কতটা খুশি হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।